মূল রাজধানীতে। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাকে সফর করতে হয়। মামুলি গ্রাম মফস্বল শহরগুলোতে মুভ করতে পারি না, জ্যাম জটে, কোনো শৃঙ্খলা নেই। মনে হয় রাষ্ট্রের কোনো বাপ মা নেই। এই রাষ্ট্রের কোনো বাপ মা আছে বলে আমার মনে হয় না। একটা মামুলি গ্রামের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে দেখি রিক্সা, এখান থেকে একটা অটো রিক্সা, এখান থেকে ওখান থেকে আরেকটা নসিমন, এখান দিয়ে একটা ঢুকে বসে আছে। ট্রাফিক নেই, ব্যবস্থাপনা নেই, কিচ্ছু নাই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিজে ট্রাফিকের দায়িত্ব পালন করে নিজের গাড়িটা বের করতে হচ্ছে। ইসলামী ব্যাংকের যদি, যেহেতু এটা জামাত সমর্থিত ব্যক্তিরা প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, দেখেন একটা বিষয় খেয়াল করেন, জামাতের প্রতি মানুষের আস্থাটা কেন বাড়ছে। ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক, তারপর ধরেন আপনার আরো যে প্রতিষ্ঠানগুলো জামাতের আছে সবগুলোর নাম আমি জানি না, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা। আমি আমার মেয়েকে নিয়ে গেলাম স্কয়ারে ডাক্তার দেখাবার জন্য। আপনারা জানেন আমার মেয়েটা অসুস্থ ছিল মাঝখানে। স্কয়ারের কষাই ডাক্তার আমাকে প্রায় লক্ষাধিক টাকার একটা টেস্ট ধরিয়ে দিয়েছে মামুলি গ্যাস্ট্রিকের জন্য। তার ব্যবহার ভয়ঙ্কর খারাপ। আমার ওয়াইফ, আমার মেয়ে এসে বললো, বাবা এই ডাক্তারের কাছে যাবো না, তার ব্যবহার যথেষ্ট খারাপ। স্কয়ারের একজন ডাক্তার, আমি নাম না বলছি। পরক্ষণে তারা চলে গেল ইবনে সিনা, লেডি ডাক্তার, একজন আমার বন্ধুর ওয়াইফ, আবদুল্লাহ ভাই, আপনার প্রতি আমার সালাম, তিনি হজে আছেন, তার জন্য দোয়া করবেন। আবদুল্লাহ ভাইকে ফোন দিলাম, তার ওয়াইফ ডক্টর ইবনে সিনার, তিনি আমাকে আরেক ডাক্তার সাজেস্ট, প্রথমে নিজে দেখলেন, পরে আরেক ডাক্তারকে সাজেস্ট করে দিলেন। সেখানে চলে গেলাম, মাত্র 5-7 হাজার টাকার টেস্ট দিয়ে আমার মেয়ের রোগ নির্ণয় করলেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার মেয়েটা আল্লাহর রহমতে ভালো আছে। মানুষের আস্থাটা কেন ইবনে সিনার প্রতি, কেন ইসলামী ব্যাংকের প্রতি? সেই আস্থাটা নষ্ট করে দিয়ে গেছে এস আলম। হাসিনার আমলে 1,90,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এই টাকাগুলো কোত্থেকে? আমাদের এই গরিব দেশের গ্রাহকদের টাকা। বিএনপি এই টাকাগুলো ফেরত আনার কাজ না করে বরং অন্যান্য আবারও যেন ইসলামী ব্যাংকটাকে লুটপাট করা যায় সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। আমি বলতে পারি তারেক রহমানের এই সরকার বেশি দিন টিকবে না, লিখে রাখেন। কারণ তারেক রহমানের সরকারকে টিকতে দেবে না এই বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রেতার তারা ভর করেছে। ইসলামী ব্যাংকটাকে তারা ধ্বংস করে তারা তারেক রহমানের বিদায়ের পথ তৈরি করে দেবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, এই ব্যাংকটিকে তার মূল মালিকের হাতে দিয়ে দেন, ন্যায় অন্যায়ের ফয়সালা তারা করুক। এই ব্যাংকটির প্রকৃত মালিক যাদের কাছ থেকে ডিজিএফআই শেখ হাসিনার আমলে জোর করে নিয়ে গিয়েছিল, প্রকৃত মালিকের কাছে দেন। এই ব্যাংকটা দেশের অর্থনীতির অনেক বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের সকল ব্যাংকে এক পাশে দাঁড় করান আর ইসলামী ব্যাংকে এক পাশে রাখেন। একা সকল ব্যাংকে বিট করে এই দেশের অর্থনীতিকে, এই স্বনির্ভর বাংলাদেশ তৈরিতে একটা বড় রকম ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক। এটাকে খুরশিদ আলমদের মতো হাসিনা বা এস আলমের দালালদের হাতে দেবেন না, ধ্বংস করে ফেলবে। আপনারা দেশ চালাতে পারবেন না। আমি আবারও বলছি, যদি তাই করেন দেশ চালাতে পারবেন না। ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে যদি জামাতের পক্ষ থেকে বলা হয় টাকা তুলে ফেলেন, কালকে ব্যাংকে পুরো ভোল শূন্য হয়ে যাবে। আপনারা কি করবেন তখন? লুটপাটটা কোত্থেকে করবেন? ইতিমধ্যে বহু জায়গা থেকে টাকা তুলে ফেলা হচ্ছে। আমি আমার টাকা তুলে ফেলবো আজকালকের মধ্যেই। আমি, আমার ফ্যামিলি সবাই তুলে ফেলছে, শুধু আমি একটু ওয়েট করছিলাম। আমার সকল টাকা আমি তুলে ফেলবো, প্রয়োজনে হাসিনার ব্যাংকে রাখবো, কিন্তু লুটপাট হওয়া, যেই ব্যাংক লুট করবে সেই ব্যাংকে টাকা রাখবো না। তো বিএনপি যদি এই ভুলটা করে, আমি মনে করি প্রথম বছরে 3-3.5 মাসে তাদের যে জগা খিচুড়ি অবস্থা, এখনই বিভিন্ন জায়গায় গেলে ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয়। জুলাইয়ের যোদ্ধারা ঘুমিয়ে পড়েনি। হাসিনাকে যারা তাড়িয়েছে তারা জেগে আছে, তারা দেখছে বিএনপি কি করছে। ওই যে রাস্তায় চাঁদাবাজ কিছু বসিয়েছেন আর কিছু পদ পদবি দিয়ে টেন্ডারবাজদেরকে বসিয়েছেন, তারা দল টিকাতে পারবে না। তারা গত 15.5 বছরের রাস্তায় দাঁড়াতেই পারেনি, বাগানে বাগানে ঘুমিয়েছে। হাসিনাকে একটা পশম ছিটতে পারেনি। এরা বিএনপিকে বাঁচাবে মনে করেন? পুলিশের মধ্যে কি সব বিএনপি? পুলিশের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগ। তারা সুযোগের অপেক্ষা আছে, সরকার নির্দেশ দিবে জামাতকে পেটাবে, ঠিক আছে। হঠাৎ করে ঘুরে দাঁড়াবে পুলিশ, হাসিনা ঢুকে পড়বে। হাসিনা ঢুকলে বিএনপি বাংলাদেশের ইতিহাসে কখনো ক্ষমতা আসবে না। লিখে রাখেন, বাংলাদেশে যদি আওয়ামী লীগ ঢোকে, জামাত আর আওয়ামী লীগ হবে মূল দুটো দল। বিএনপি হারিয়ে যাবে, কারণ বিএনপি 15.5 বছর পর ক্ষমতায় বসে তারা যে ভুলগুলো শুরু করছে, সেই ভুলগুলো যদি এখনই না শুধরায়, মানুষ আর বিএনপির প্রতি আস্থা রাখবে না। দুটো দল থাকবে, হাবিল আর কাবিল। এখন হাবিল কোনটা কাবিল কোনটা আপনারা ধরে নেন। বিএনপি বাদে হাবিল আর কাবিল থাকবে, জামাত আর আওয়ামী লীগ। অথবা আওয়ামী লীগ যদি নিশ্চিহ্ন হয়ে যায়, বিএনপির এই শাসন ব্যবস্থা তৃতীয় আরেকটি দল তৈরি করবে, সেটা এনসিপি হোক বা কেউ হোক। আমি বুঝতে পারছি যারা আমার কথা শুনে হতাশ হচ্ছেন তাদেরকে বলছি, আমরা এই বিএনপিকে দেখতে চাইনি। ইসলামী ব্যাংকটার অপেক্ষা ছিলাম, একটা সরকার পরিবর্তন হলে ব্যাংকটা বেঁচে যাবে, কিন্তু লাভটা হলো কি? সরকার পরিবর্তন হলো কিন্তু ব্যাংকটাকে আবার সেই দানবদের হাতে তুলে দেওয়া হলো।
এটা তারেক রহমানের সুশাসনের লক্ষণ নয়। তারা আমি বুঝি না সে কি আদৌ প্রধানমন্ত্রী নাকি নেপথ্যে কেউ কলকাঠি নাড়েন। কারণ তারেক রহমানের সাথে কাজ করতে গিয়ে আমি তার এরকম মানে সিদ্ধান্তের বিষয়গুলো জানতাম না। তিনি অন্য চিন্তা করতেন, তিনি জিয়াউর রহমানের ছেলে, তিনি এখন পর্যন্ত যা করছেন খুব চমৎকার করার চেষ্টা করছেন, কিন্তু বাকিগুলো কি করছে এই জায়গাটাতে আমি মনে করি বিএনপিকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তারা যে কাজগুলো করছে জনগণের আস্থা আছে কিনা, জনগণ তাদের উপর ভরসা রাখছে কিনা, জনগণ খুশি কিনা। প্রত্যেকটা টেলিভিশন বিএনপির দখলে, কিন্তু দেখেন তাদের ভিডিওর নিচে কমেন্টগুলো, জরিপগুলোর নিচে কমেন্টগুলো 80, 84, 90% মানুষ বিএনপির প্রতি হতাশা দেখাচ্ছে। সময় টিভি জরিপ করছে, যমুনা টিভি জরিপ করছে, তাদের সমর্থিত গণমাধ্যমগুলো জরিপ করছে, বিএনপির প্রতি সব মানুষের হতাশা। মাত্র 3.5 মাসের মধ্যে খাল কেটে কিচ্ছু করতে পারবেন না, কার্ড দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। হাসিনা তার চেয়েও বেশি করেছে, সারা বাংলাদেশে ফ্লাইওভার, মেট্রো রেল, এটা সেটা বহু কিছু করেছে, পদ্মা সেতু। হাসিনাকে মানুষ তাড়িয়েছে শুধু সুশাসনের জন্য। তিনি সুশাসন বাদ দিয়ে তিনি একটা দুঃশাসন তৈরি করেছিলেন। আমি বিশ্বাস করি ইসলামী ব্যাংক তার প্রকৃত মালিকদের হাতে যাবে। যদি না যায়, এই ব্যাংকে কোনো টাকা থাকবে না, গ্রাহক তার টাকা তুলে ফেলবে। তখন ব্যাংকটা কি করবেন? পানিতে ভিজিয়ে ভিজিয়ে তাবিজ বানিয়ে খাবেন? কিচ্ছু করা যাবে না, ব্যাংকটা পুরো দেউলিয়া হয়ে যাবে। লিখে রাখেন আগামী 2-3 মাসের মধ্যে কি হয় দেখেন। দর্শক, আশা করি সরকারের বোধোদয় হবে, নতুবা অনেক বড় বিপদে পড়বে এই সরকার। আমি দেখতে পাচ্ছি দলটাকে ভালোবাসি, দলটার জন্য 15.5 বছর ওয়েট করেছি, আমরা অনেক কষ্ট করেছি, দেশ থেকে পালিয়েছি, অনেক ঝঞ্ঝা মাথায় নিয়েছি, পালিয়ে জীবন ফেরারি জীবন কাটিয়েছে। আজকে সেই দলটাকে নিয়ে এইভাবে সমালোচনা করতে ভালো লাগছে না, কিন্তু করতে বাধ্য হচ্ছে, কারণ দলটা ভুল লাইনে হাঁটছে। তার ট্রেল লাইন রেখে সে লাইনচ্যুত হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। কেন দলের কাছে মনে হচ্ছে না বুঝি না। আসেন আমার কয়েকটা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের, যেটার জন্য বসে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সকল আলোচনা ইরান বন্ধ করে দিয়েছে। ইরান স্পষ্ট বলে দিয়েছে যতক্ষণ হিজবুল্লাহর উপরে বা লেবাননের উপর ইসরায়েল অ্যাটাক করবে, আর কোনো আলোচনা আমেরিকার সাথে হবে না। সকল আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে ইরান। ইরান ঘোষণা দিয়ে বলেছে যে আমাদের চুক্তির মধ্যে সকল ফ্রন্টের যুদ্ধের বিষয়টি সম্পৃক্ত ছিল, কিন্তু ইসরায়েল লেবাননে ঢুকে তাদের কয়েকটি অঞ্চল দখল করেছে, নিরীহ মানুষদের হত্যা করছে, শিশুদের মারছে, প্রতি মুহূর্তে বোম্বিং করছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে আলোচনা কোনোভাবেই সম্ভব নয়। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যত রকম আলোচনা ছিল সেই সকল আলোচনা থেকে বেরিয়ে আসছে। যুদ্ধ হলে যুদ্ধ, শান্তি হলে শান্তি। যুদ্ধ হলে সকল ফ্রন্টে যুদ্ধ হবে, আর আলোচনা হলে সকল জায়গায় যুদ্ধ বিরতি চলতে হবে। তাই ইরান বলে দিয়েছে এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো সময় আমরা অ্যাটাক করব। ইরানের এই হুমকির পর ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে উঠছেন। তিনি ফোন করেছেন নেতানিয়াহুকে। তিনি বলছেন যে তোমাকে আমি পোদ্দারি করতে নিষেধ করেছি। মার্কিন কয়েকটি গণমাধ্যম এই খবরগুলো ফ্ল্যাশ করে দিয়েছে। কিছু গণমাধ্যম বলছে ট্রাম্পের নেতানিয়াহুর সাথে কথা বলেছেন, তাকে যুদ্ধ বন্ধ করতে বলেছেন। আর কিছু গণমাধ্যম ভেতরের অফ দ্য রেকর্ড কিছু তথ্য বের করে এনেছে, সেখানে তারা বলেছে নেতানিয়াহুকে শাসিয়েছে, গালিগালাজ করেছে, বলেছে যে তুমি থাকতে জেলে, ট্রাম্প বলছে নেতানিয়াহুকে, তুমি থাকতে জেলে, তোমার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা রয়েছে, তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, তোমার জনগণ তোমাকে পছন্দ করে না, বিশ্ব তোমার দেশটাকে পছন্দ করে না, এখন পর্যন্ত আমি এই দেশটার পক্ষে দাঁড়িয়ে ইরানের হাত থেকে বাঁচিয়ে রেখেছি। অফ দ্য রেকর্ডের তথ্য, হয়তো আপনারা আজকালকের মধ্যে পরবর্তী তথ্যগুলো পেয়ে যাবেন। তোমাকে রক্ষা করে আমি কি ভুল করেছি? তুমি আমার নির্দেশনা মানছো না, তুমি লেবাননে হিট করছো, ইরান এখন আবার হামলার হুমকি দিচ্ছে, সামনে আমার মধ্যবর্তী নির্বাচন, ফাজলামির এটা শেষ আছে। প্রচন্ড পরিমাণে নেতানিয়াহুকে শাসালেন, ধমকালেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প বলছে দ্রুত তুমি লেবাননে যুদ্ধ বন্ধ করো, আর একটা হামলা লেবাননে হবে না, যদি হয় তাহলে তোমার খবর আছে। পরবর্তী ডোনাল্ড ট্রাম্প অন্য দেশের মাধ্যমে ইরানকে বলছে যে আমি নেতানিয়াহুকে শাসন করে দিয়েছি, ধমক দিয়ে দিয়েছি, তুমি তোমার আলোচনা থেকে সরে যেও না, আলোচনাটা খুব জরুরি। ইরান বলছে আমরা দেখতে চাই তোমার এই ভূমিকা কতটুকু কার্যকর, আমরা দেখতে চাই। যদি লেবাননে আরেকটা হামলা হয় আমরা ফুল ফ্রন্টে যুদ্ধ শুরু করে দেব। শুধু তাই নয়, হরমুজ তো আমরা কন্ট্রোল করেছি, আমরা বাবুল মান্দাব বন্ধ করে দেব, পুরো পৃথিবীর তেল যাওয়া আসা বন্ধ করে দেব। তেলের দাম 160 থেকে $200 চলে যাবে। তুমি কিভাবে কন্ট্রোল করবে করো। তোমার সাথে এখন আমরা বাণিজ্য যুদ্ধ এবং আমরা সামরিক যুদ্ধ একসাথে চালাতে চাই। তুমি আমাকে আলোচনায় রেখে আর ইসরায়েলকে লাগিয়ে দিবা নিরীহ
হিজবুল্লাহকে মারা কি বলে লেবানিজদের মারার জন্য, এটা আমরা মানব না। এখন ইরান বাবুল মান্দাব বন্ধের জন্য হুতিদের গ্রিন সিগন্যাল দিয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি লেবাননে আর কোনো হামলা হয় তাহলে বাবুল মান্দাব বন্ধ করে দেবে ইরান। পাশাপাশি ইরান বড় ফ্রেমে অ্যাটাকে যাবে, কারণ ইরান এইটুকু বুঝে গেছে আমেরিকা তার কাছে ধরা খেয়ে আছে। ট্রাম্প তিনি আছেন এক মহা বিপদে। তিনি আরবকে বলছেন যে তোমরা আমাকে ঘাঁটি দাও যুদ্ধের জন্য, কাতার নিষেধ করে দিয়েছে, সৌদি নিষেধ করে দিয়েছে। কুয়েতের অনুমতি ছাড়াই অ্যাটাক করেছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি থেকে, সেখানে আইআরজিসি একাধিক সিরিজ মিসাইল এবং ড্রোন মেরে মার্কিন ঘাঁটিকে তছনছ করে দিয়েছে। বলা হচ্ছে মার্কিন অনেক সেনা সেখানে হতাহত হয়েছে, তাদের অনেক মূল্যবান সামরিক বা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। রিপোর্টে মার্কিন গণমাধ্যম সিএনএন রিপোর্টে বলা হচ্ছে তাদের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ইরান। এক একটা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার দাম বলা হচ্ছে $100 কোটি। আর গত দুদিন আগে আলী আল সালেম বিমান ঘাঁটিতে অ্যাটাক করে মার্কিন 3টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে, যার এক একটার মূল্য প্রায় $1 বিলিয়ন কাছে। এবার বলছেন আমেরিকার কপালে কেন হাত পড়বে না। আমেরিকা ইরানকে বলছে তুমি আলোচনার টেবিল থেকে সরে যেও না। এখন দেখার পালা আসলে শেষ পর্যন্ত কি হয়, কারণ এই মুহূর্তে ইরান তার আরেকটি শক্তি দেখিয়েছে। সে নতুন একটা ভিডিও রিলিজ করেছে, সেখানে দেখা গেছে পুরো হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে। ইরানের ছোট ছোট স্পিড বোটগুলো তারা মিসাইল নিয়ে পুরো হরমুজ প্রণালী কন্ট্রোল করছে, এবং ইরান সেটাকে ওয়ার্ল্ড মিডিয়াতে সাপ্লাই দিয়ে দেখাচ্ছে, দেখো আমেরিকা তোমাদের বলছে যে এই হরমুজ আমাদের কন্ট্রোলে আছে, এই জাহাজগুলো তোমরা এখান থেকে যাতায়াত করো না, হরমুজ প্রণালী পুরো আমাদের কন্ট্রোলে, আমাদের অনুমতির বাইরে যারা আসবে আমরা তাদেরকে উড়িয়ে দেব। পুরো হরমুজ প্রণালী ইরানের দখলে আছে। এখন পর্যন্ত আমেরিকা যা বলছে, পশ্চিমা গণমাধ্যম যা বলছে মিথ্যে। আবার পশ্চিমা গণমাধ্যম আরেকটি খেলা খেলছে। তারা কি করছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন এরকম গুঞ্জন তুলে পশ্চিমা মিডিয়া ইরানের মধ্যে আরেকটি প্যাচ লাগাবার চেষ্টা করছে। ইরান বলছে যে এমন কোনো ঘটনা ঘটেনি, এগুলো পশ্চিমা মিডিয়া ইরানকে দুর্বল করার জন্য, অভ্যন্তরীণ ক্ল্যাশ তৈরি করার জন্য পশ্চিমা মিডিয়া এই খবরগুলো, প্রোপাগান্ডাগুলো একযোগে ছাড়ছে। তাই বিশ্বকে এই প্রোপাগান্ডার বিশ্বাস না রাখার জন্য ইরান দাবি করেছে। নানান রকম তথ্য উপাত্ত দিয়ে এখন এক কথা কি বলবো, মিডিয়ার যুদ্ধ চলছে এখন। এই মিডিয়ার যুদ্ধে ইরান আমেরিকাকে সেই অর্থে দিতে পারবে না, কারণ পশ্চিমা মিডিয়া ফলো আমরা পৃথিবী সবাই করি, আমাদের টেলিভিশনগুলো, আমাদের পত্রিকাগুলো পশ্চিমা মিডিয়া ফলো করে। আমরা যারা পশ্চিমা মিডিয়া কম ফলো করি, আমরা ভেতর থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি, হয়তো এজন্যই আপনারা আমাদের খবরগুলো দেখেন। তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকা ইরান যদি আবার যুদ্ধে জড়িয়ে পড়ে, এটা হবে ভয়াবহ যুদ্ধ। কারণ ইরান বাবুল মান্দাব এবং হরমুজ বন্ধ করে দিলে মোটামুটি মানে কি বলবো, বিশ্ব পুরো অস্থির হয়ে পড়বে। ফ্রান্স খেপে গেছে ইসরায়েলের উপর, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কয়েকটা ক্ষেত্রে ফ্রান্স। আবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফোন করছে ট্রাম্পকে, বলছে যে তুমি যদি না পারো আমরা আসো আমরা একটা আলোচনা করে এই যুদ্ধ বন্ধ করি। পুরো ইউরোপ লকডাউনে চলে যাচ্ছে, পুরো ইউরোপ শাটডাউন হয়ে যাচ্ছে, তেল সংকট, আমাদের তেল শেষ। জাপান বলছে আমাদের রিজার্ভে আর তেল নাই, কি করব, তুমি যুদ্ধ বন্ধ করবে। সব জায়গা থেকে আমেরিকার উপর চাপ আসছে, ফ্রান্স জাপান সহ আরো অনেক দেশে চাপ আসছে। এই মুহূর্তে ইরানের সাথে আলোচনা ছাড়া বিকল্প কোনো পথ আর আমেরিকার খোলা নেই। এরই মধ্যে যদি ইসরায়েল আবার লেবাননে হামলা করে, তাহলে এটা বড় ফ্রেমে একটা কি বলবো মহাযুদ্ধের দিকে চলে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।